আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন আর কদিন পরেই খুশির ঈদ। সেই ঈদকে কেন্দ্র করে মানুষ নতুন সাজার তাদের যে ট্রেন্ড, ঈদের কেমন ট্রেন্ড, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রামের একজন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার, মিয়া বিবি ফ্যাশনের স্বত্বাধিকারী সুলতানা নূরজাহান রোজি। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। স্বাগত আপনাকে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরটাতে কাজ করছেন। চট্টগ্রামের মানুষ আসলে একটা সময় আমরা দেখতাম যে তাদের শুধুমাত্র হয়তো টেইলার্সে কাপড় সেলাই হয়তো ঈদ উদযাপন করতো। এখন দিন বদলেছে, মানুষের রুচি বদলেছে। চট্টগ্রামের আসলে ফ্যাশন ট্রেন্ডটা আসলে এখন কেমন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমরা যদি আমাদের পুরানো দিনে ফিরে যাই, তখন আমরা নিজেরাও ধরেন আমাদের মা মানে আমাদের আত্মীয় স্বজনকে দেখেছি, বন্ধু বান্ধবকে দেখেছি, পরিবারের সবাইকে দেখেছি গজ কাপড় কিনে টেলারে যেত। টেলারে গিয়ে নিজেদের কিছু ডিজাইন হয়তো ওখানে দিত, অথবা টেলার যেভাবে আছে সেভাবে করে দিলে সবাই পরতো। কিন্তু এই জায়গা থেকে তো বেরিয়ে আসছে আজকে আমরা অনেক আগে থেকে। এবং আমাদের ফ্যাশন জিনিসটা অ্যাকচুয়ালি যদিও বা টেইলারে কাপড় সেলাই করতো, কিন্তু ফ্যাশনটা তো রয়ে অনেক মানে আপনার অনেক প্রাচীনকাল থেকে কিন্তু ফ্যাশনটা আসছে। আমরা বিভিন্ন আপনি দেখেন মোগল আমলটাকে দেখেন, এবং আমরা ব্রিটিশকে একটু ফলো করলেও দেখেন। বিশেষ করে মুঘলের দিকে যদি আমরা একটু তাকাই, ফ্যাশনটা কোথা থেকে কিভাবে প্রাশ্চিত্য, কিভাবে আমরা ডে বাই ডে ফ্যাশনটাকে আমরা তুলে নিয়ে আসছি আমাদের কাজের মাধ্যমে, আমাদের কাপড় চোপড়ের মাধ্যমে, আমাদের চলনে বলনে কথায়, সব কিন্তু কি আজকে থেকে না। এটা কিন্তু অনেক 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 দিন আগে থেকে কিন্তু ফ্যাশনটা চালু হয়ে আসছে। বাট ফ্যাশনটা যে এইভাবে ধরা দিবে আমাদের জনগোষ্ঠীর কাছে, আমাদের দৈনন্দিন জীবনে, সেটা একটু ব্যতিক্রম ছিল। এখন তো ফ্যাশন সম্পর্কে মানুষ অনেক সচেতন। চট্টগ্রামের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে মানুষের রুচি কতটা বদলাচ্ছে এই জায়গাটাতে। আমরা খুব কনজারভেটিভ, কিন্তু চট্টগ্রামের সবাই জানে রক্ষণশীল পরিবার। সে রক্ষণশীল পরিবারের মেয়েরা বলেন, বউরা বলেন, বা আমরা সবাই বলেন, তখন ফ্যাশন বলতে যে একটা খোলামেলা একটা ভাবটা ছিল, ওই জিনিসটা কখনোই কেউ কিন্তু সাহস করে সেই পোশাক পরতে পারেনি বা পরেনি। কেউ কিছু বলবে লৌকিকতার কারণে, সামাজিকতার কারণে, এবং পারিবারিক কিছু চাপের কারণে। তিনটা জিনিস, লৌকিকতা, সামাজিকতা এবং পারিবারিক, এই তিনটা চাপের কারণে কিন্তু ফ্যাশনটাকে এত বেশি খোলামেলাভাবে চট্টগ্রামের মেয়েরা, সবাই না, মুসলিম কয়েকজন খুব মানে রক্ষণশীল পরিবার, ওরা কিন্তু এত খোলামেলাভাবে ফ্যাশনটাকে নেয়নি, গ্রহণ করেনি। কিন্তু ইদানিং আমরা দেখছি তো সেটা আমি বলবো 90 দশকের পর থেকে অনেক 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 আপগ্রেড। কেউ আর সেই সেই সেকেলের মধ্যে, সেই মানে ধরার মধ্যে কেউ নেই। সবাই কিন্তু ওই যে একটা বন্ধকতা, প্রতিবন্ধক, এটা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে। আমি বলবো এখন আমরা তো বিভিন্ন পাশ্চাত্য দেশের সাথে বলেন, ঢাকা তো আমাদের চিটং থেকে অনেক অ্যাডভান্স। তারপরে অনেক দেশের সাথে তাল মিলিয়ে বা মানুষ দেখতে দেখতে অনেক কিছু শিখে, জানতে জানতে অনেক কিছু শিখে। সে কারণে আমাদের চট্টগ্রাম কিন্তু এখন আর পিছিয়ে নেই। আমি বলবো অনেক দূরে এগিয়ে গেছে সব কিছুর ক্ষেত্রে। শুধু যে ফ্যাশন না, শিক্ষা দেখেন আপনি, শিক্ষার ক্ষেত্রে দেখেন, পরিবেশের ক্ষেত্রে দেখেন। প্রতিটা পরিবার, আমি বলবো শিক্ষিত মানুষ আছে প্রতিটা পরিবারে। সবাই চায় আমি দুমুঠো দুবেলা খেলেও আমি সুন্দর একটা পরিবেশ নিয়েই বাঁচি। অনেক দূরে এগিয়ে গেছে। ধরেন আপনারা যখন এই সেক্টরে আপনারা যখন কাজ শুরু করলেন, তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতাটা আসলে কেমন? একদম রাতের দিন, একদম। এটা বলতে পারেন আমরা যে আজকে আমি হয়েছি, আজকে আপনার সামনে আমি এখানে আছি, এটা এত সহজভাবে কিন্তু আমি হতে পারিনি। আমরা অনেক কাঠখড় পোড়াইয়ে এই জায়গায় এসেছি। আমরা অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক অনেক বলবো, কোনো কিছু কাজ করতে গেলে এত সহজ ছিল না। এখন এই সব প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে আমরা এই জায়গায় আসতে আমাদের অনেক দিন অনেক শ্রম দিতে হয়েছে, অনেক সময় পার করে দিয়েছি, অনেক দিন আমাদের এই জায়গায় আসতে আমাদের লেগেছে। কিন্তু বর্তমান তো সেটা নাই। বর্তমান আপনি যে কোনো, আমি বলবো প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে আমি অনেক সম্মান করে বলছি, প্রত্যেকটা ডিজাইনারকে আমি অনেক সম্মান রেখে বলছি, এরা কিন্তু খুব সহজে সব কিছু পেয়ে যেতে চায়। মনে করে যে আজকে আমি এই কাপড়টা তৈরি করব,
কালকে এটার মধ্যে আরো কয়েকটা মাস থেকে দেখে দেখে এটাকে কপি করব বা এটাকে নিজের মতো করে সে দেওয়ার, মানে আমার ভিতরে যে একটা সুন্দর একটা শৈল্পিক ভাবনা, এটাকে কিন্তু কাপড়ের মধ্যে কতজনে ফেলতে পারে। আমরা হাতে কলমে শিখেছি, আমরা শিখেছি আপনার প্রত্যেকটা কিছু প্র্যাকটিক্যাল। এখন তো সেটা নাই এখন, কারণ এত আধুনিক যুগ, আধুনিকতার ছোঁয়া, এত আধুনিকতার দোহাই দিয়ে আমরা সব কিছু ইন্টারনেট থেকে বের করতে পাচ্ছি এবং আমরা কোনো একটা ইউটিউব থেকে ভালো কিছু নিতে পাচ্ছি, আমরা অনেক ম্যাগাজিন থেকে নিতে পাচ্ছি, অনেক এখন ফ্যাশনের উপর অনেক শো হচ্ছে, হ্যাঁ, ওই শো থেকেও নিতে পাচ্ছি আমরা। এবং কয়জন আপনার লেখাপড়া করে ফ্যাশন ডিজাইনার হচ্ছে? আমার তো মনে হয় কয়েকজন, গুটি কয়েকজন। সবাই তো আসলে লেখাপড়া করে ফ্যাশন এই সেক্টরে আসছে না। আমরা যদি ঈদের ট্রেন্ডের কথা বলি, যে ধরেন মানে চাহিদার জায়গায় যদি বলি, একটা সময় আমরা দেখতাম যে হয়তো মানুষ বিশেষ করে ছেলেরা হয়তো পাঞ্জাবির জন্য ফ্যাশন হাউসগুলো খুঁজছে, বা মেয়েরা শাড়ির জন্য হয়তো খুঁজছে। এই যে চাহিদার জায়গাটা আসলে কতটা বৈচিত্র্য রয়েছে এখন, বা এখন কোন কোন ধরনের কাপড়ের সবচেয়ে বেশি চাহিদা ফ্যাশন হাউসগুলোতে? চাহিদাটা আগে বলি। আমরা আগে যে সময় দেখতাম একটা দুটা পাঞ্জাবি বা দু একটা শাড়ি, দু একটা থ্রি পিস সালোয়ার কামিজ, যেটা মানুষের না হলে নয়, মানুষ মানে পরবে সে ধরনের। এখন তো সেটা নাই। এখন হচ্ছে কি আপনার বাজার দরটা অনেক বেশি ঊর্ধ্বগতি, এর মধ্যে হচ্ছে মানুষের ফ্যাশনটাকেও আরও বেশি ফ্যাশনে নিয়ে অনেক বেশি হয়ে গেছে, মানুষের চাহিদাটা অনেক বেশি। আগে এত চাহিদা ছিল না আমার মনে হয়। এখন তো একটা পাঞ্জাবি দিয়ে হয় না, 5-6টা পাঞ্জাবি একদম। আর এখন হচ্ছে কি আগে প্রয়োজনের জন্য, কিন্তু এখন হচ্ছে বন্ধু বান্ধবের ওখানে যেতে হবে, ওখানের জন্য একটা, পার্টির জন্য একটা, পারিবারিক ঈদের দিন সকালে পড়বে একটা, বিকেলে পড়বে একটা, বউ বাচ্চা নিয়ে বের হলে পড়বে একটা। এখন বিভিন্ন বিভিন্ন খাতে ওরা পাঞ্জাবি কিনছে বা শাড়ি কিনছে। এখন ফ্যামিলির জন্য ফ্যামিলি ফেয়ার আপনার কাপড় তৈরি হচ্ছে, বাবা মা বাচ্চা তাদের জন্য একই রকম কিন্তু কাপড় তৈরি হচ্ছে এখন আমরা যেটা করছি। তো তখন ওটা ছিল না, তখন হয়তো মিল রেখে পরতো, বাট এই এখনকার মতো অত ট্রেন্ড, এত আধুনিকতা ছিল। বাট এখন তো সবাই মনে হচ্ছে যে আমি আজকে এরকম পড়লে আমার বউ বাচ্চাও এরকম পড়ুক। এই যে একটা সুন্দর মনমানসিকতা, আমার মনে হচ্ছে অনেক বেশি মানুষকে আলোকিত করেছে এইসব দিক দিয়ে। তো সেই হিসাবে পাঞ্জাবির ট্রেন্ড বলবো, আমি পাঞ্জাবির মধ্যে অনেক প্যাটার্নে কাজ করি এখন আমরা। শুধু যে সাদা মানে হাত লম্বা করে পাঞ্জাবি, গোল গলা পাঞ্জাবি তা নয়। এখন কিন্তু পাঞ্জাবির ডিজাইনের মধ্যে, প্যাটার্নের মধ্যে, কাটিংয়ের মধ্যে অনেক ভেরিয়েশন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। সে ছেলেরা এখন অনেক বেশি, আমি বলবো মানে সচেতন, ওরা অনেক বেশি সচেতন। ফ্যাশন হাউস মানে আপনারা যারা ফ্যাশন হাউসগুলো আছেন, এখানে আসলে কোন বয়সীদের চাহিদাটা সবচেয়ে বেশি? এটা তারুণ্যকে তো সবসময়, আমি মূলত আমার মিয়া বিবিতে আমি তারুণ্যকে সবসময় প্রেফার করি। আর কোন বয়সী, এখন তো আসলে বয়সটা জাস্ট একটা সংখ্যা আমি মনে করি। এখন তো কেউ বয়সটাকে এত ধরে রাখেনি। আপনি দেখেন কোনো একটা টক শোতে গেলেও বা কোনো একটা উৎসব মুখর, আমরা যদি কোনো একটা আয়োজনে যাই, আমি দেখি আমার দাদাও তো লাল পাঞ্জাবি পরছে। কই, তাতে তো তার বয়সটা থেমে থাকেনি বা বয়সটাকে সেই ইয়ার মধ্যে রাখেনি। কালারের মধ্যে কিন্তু তার ভিতরে যে একটা উজ্জীবিত প্রাণ, মানুষ যে বয়স হলে যে বুড়ো হয় তা না, কিন্তু ওটাকে কিন্তু আমার মনে হয় পোশাকে আমরা অনেক বেশি তুলে ধরি যে আমরা এখনো সজীব, আমরা এখনো তরুণ। সেটা তো সবাই এখন যে বয়স, সাদা পাঞ্জাবি পরলে যে বুড়ো সেটা এখন নাই। ছেলেরা এখন, ইয়াং ছেলেরা সাদা বেশি পরছে, আমাদের ট্রেন্ডে আমরা দেখছি। মেয়েরা কিন্তু অফ হোয়াইট শাড়ি বেশি পরছে, তাই বলে সে বয়সটাকে কিন্তু তার কাপড়ে ফ্যাশনের মধ্যে ধরে রাখেনি। এখন মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি। হ্যাঁ, আপনার সঙ্গে আরো কথা হবে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের ফ্যাশন ট্রেন্ড নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সুলতানা নূরজাহান রুজি। আপনাকে আবারও স্বাগত জানাই। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। একটা বিষয়ে আমরা সচরাচর যেটা দেখি সেটা হচ্ছে যে ফ্যাশন হাউসগুলোর মানে চাহিদাটা আমরা সবসময় দেখি উৎসব কেন্দ্রিক সবচেয়ে বেশি। ঈদ কিংবা পয়লা বৈশাখ কিংবা এই ধরনের যে বসন্ত উৎসব, এই ধরনের যে উৎসবগুলো উৎসব কেন্দ্রিক বেশি কেন, বা কেন নয় যে আমরা সারা বছর এইটার উপরে মানুষের চাহিদাটা বাড়বে? অ্যাকচুয়ালি উৎসব মুখর আমরা যারা করি, আমরা কিন্তু সারা বছরের জন্য করি।
সারা বছরের মধ্যে আমরা উৎসবটাকে বেশি প্রাধান্য দিই। সময়, ঋতু, আমরা এগুলোকে সবচেয়ে বেশি খেয়াল রেখে কাজ করি। কারণ আমরা যারা আছি এখন ইয়াং বয়সের মেয়েরা বলেন, কলেজে যারা পড়ছে বা ইউনিভার্সিটি যারা পড়ছে বা যারা কর্মজীবী, তারাও কিন্তু প্রতিটা উৎসব এখন পালন করে। তো উৎসবের মধ্যে একটা জিনিস চাই যে আমি আজকে ওই উৎসবকে যেমন আমরা যেমন এই যে আজকে 6 তারিখ 7-8 নারী দিবস, 8 তারিখ নারী দিবস, আমরা নারী দিবসের জন্য আগে একটা বেগুনি কালার কাপড় করতাম আমরা। এখন আমরা নারী দিবসকে সেই বেগুনি কালার মধ্যে রাখি নাই, আমরা বিভিন্ন কালারের মধ্যে নিয়ে গিয়েছি। কারণ একটা কালার হলে সারা বছর একটা কালার পরতে পরতে মানুষ কেমন যেন একঘেয়েমি হয়ে যায়। আমরা এখন নারী দিবসকে সাদার মধ্যে নিয়ে গেলাম, হালকা বেগুনির মধ্যে নিয়ে গেলাম, সি গ্রিনে নিয়ে আসলাম, আমি যেটা পরলাম। এবং আপনার পার্পল বেগুনিটা আছেই, ওটা তেমন একটা বেশি না, আমরা এখন ওটা থেকে বের হয়ে গেছি। সেই হিসাবে ভালোবাসা দিবস, মানুষ আপনার লাল কাপড় পরছে ভালোবাসার জন্য। তারপর বিভিন্ন বসন্তের জন্য আমরা মাল্টি কালার, আপনার হলুদ, কমলা, এগুলাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এরকম করে করে আসলে প্রতিটা ঋতুকেই কেন্দ্র করে আসলে কাপড় তৈরি হয়। যারা অ্যাকচুয়ালি কাপড় নিয়ে পোশাক শিল্প নিয়ে কাজ করে, তারা সবসময় আমি মনে করি আমি যেমন ঋতু এবং সময়, উৎসব, প্রত্যেকটা ডেকে আমরা অবশ্য মাথায় রাখি। কেন একটা ইয়ং ছেলে মেয়ে এসে বলে যে আনছি এখানে নেই, ভালোবাসা দিবসের কাপড় নেই, তো আমাকে তো এটা বিক্রি করতে হবে, তার চাহিদাটা পূরণ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্রেতার চাহিদাটা, আমার ক্রেতা আমার কাছে কি চায়, আমার ফ্যাশনের সাথে, আমার পোশাকের সাথে, আমার এই শোরুমের সাথে মিল রেখে আমার ক্রেতা কী চাচ্ছে সেটাও কিন্তু আমার বড় একটা বিষয়। তার মধ্যে এখন 21শে ফেব্রুয়ারি বলেন, তারপরে আপনার 26শে মার্চ বলেন, 16ই ডিসেম্বর বলেন, প্রতিটা সময়ের মধ্যে, এবং ফাদার্স ডে, মাদার্স ডেটাও কিন্তু এখন আমাদের মধ্যে চলে আসছে, আমরা সেজন্যও কিন্তু এখন কাপড় তৈরি করতে হয়। কারণ আমার ক্রেতার ক্রেতার চাহিদা বাড়ছে, তাহলে আমরা তো অবশ্যই এরকম পোশাক তৈরি করতে হচ্ছে। আর উৎসব মুখর আপনি যেটা বললেন, উৎসবের জন্য মানুষ শোরুম খোলা রাখে, এটা মুসলিম কয়েকজন। ক্রেতারা অনেক সময় বলে যে ফ্যাশন হাউসের যে কাপড়গুলো সেগুলো বাজারের অন্য কাপড়ের তুলনায় হয়তো একটু দাম বেশি, এইটা যদি একটু মানে কেন এই বিষয়টা আমাদের ক্রেতারা অ্যাকচুয়ালি অনেক ক্রেতারা বুঝে না বলেই বলে, আর অনেকে যারা যেমন আমাদের শোরুমে যারা যায় কোনো দামেই তো করে না, পছন্দ ঠিক আছে প্যাকেট করে, কারণ তাদের মধ্যে একটা আস্থা তৈরি হয়ে গেছে, মিয়া বিবির কাপড় নিশ্চয়ই রং, টেকসই, ডিজাইন সব কিছু ওকে। ওরা কখনোই আমার মনে হয় না আমাদের কাছে এসে দুরকম কথা বলেছে। আর আপনি যেটা বলেছেন যে ক্রেতা তো বলতেই পারে, তাদের বলাটা রাইট, কিন্তু একবার কি চিন্তা করে অনলাইনে আপনি একজনের কাছ থেকে কাপড় নিয়ে আসলেন, সেটা আপনি জাস্ট একটা মার্জিন দিয়ে বিক্রি করে দিলেন, কিন্তু যারা ফ্যাশন হাউস নিয়ে বসছে তারা আপনার কাপড় কিনে আনতে হচ্ছে, টান কাপড় কিনে আনে, এটার একটা কনভেন্স ভাড়া আছে। দেখেন সারাদিন ওই কাপড়ের পিছনে সে চলে গেল, এনে তার ফ্যাক্টরিতে রাখছে, ফ্যাক্টরিতে সে কাটিংয়ে বলেন, সেলাই বলেন, এবং আপনার আয়রন থেকে প্যাকেট থেকে পর্যন্ত, আমরা ট্যাগ লাগানো থেকে পর্যন্ত প্রত্যেকখানে তো আপনার বিলটা উঠতেছে। তাহলে ওগুলো কই যাবে, কোথায় নেবে? আর প্রতিটা র মেটেরিয়ালস এত দাম, ভালো কাপড়ের এত দাম, তো কোথায় যাবে? হ্যাঁ, যদি কেউ আপনি কাপড়ের দামটা যদি কমতো, র মেটেরিয়ালসের দাম কমতো, তাহলে এটা আমরা যখন মূল্যটা দেই নির্ধারণ করতে, তাহলে পাত্তা যখন ফেলি তখন তো আমরা অবশ্যই কমিয়ে ফেলবো। কারণ আমরা চাইবো আমাদের শোরুমগুলো বসে না থাকুক, সবসময় ক্রেতার ভিড় থাকুক। আর অ্যাকচুয়ালি যে জিনিস ভালো তার দাম তো একটু বেশি, এটা আমরা সবাই জানি, তাই না? তো আশা করি ওই যে ক্রেতারা যে বলতো দাম বেশি, ওটা থেকেও আমার মনে হয় অনেকটা মানুষ অনেক ইজি হয়ে গেছে এখন, মানুষ জানে। আপনি বলছিলেন যে অনলাইনে এই যে ডেলিভারির সিস্টেমটা এখন খুব ডেভেলপ করেছে, এটা বিশেষ করে করোনা কাল থেকে এইটার সাথে আসলে আপনারা কতটুকু আসলে অ্যাডজাস্ট করতে পারছেন? আমরা বলতে গেলে অ্যাডজাস্ট বলতে আমরা মানিয়ে নিচ্ছি, বলতে এটা পারবো না যে আমরা অ্যাডজাস্ট করেছি, আমরা এটাকে মানিয়ে নিচ্ছি, কারণ আমাদের ব্যবসায় টিকে থাকতে হবে, আমাদেরকেও ব্যবসা করতে হবে। হ্যাঁ, অনলাইনে এখন আমরাও নিজেরাও অনলাইন, অবশ্য আমার তেমন একটা নাই, তারপরেও আমাদের শোরুম থেকে অনেকে যখন পছন্দ করে এসে, যখন তারা ডেলিভারিটা 3-4 দিন পরে নেয়, বলে দিলে আমরা এখন অনলাইন বলতে কি পাঠাও, কুরিয়ার, এগুলো করে আমরাও পাঠাচ্ছি। কিন্তু যারা বসে অনলাইন আপনার ড্রেস দেখিয়ে যেটা পেজের মধ্যে ওরা একটা পেজ খুলে পেজ দিয়ে ওরা ব্যবসা করে, সেরকম
সে অনলাইন থেকে আসলে ওরা অনেক বেশি সেল করে আমার মনে হচ্ছে। কতটুকু সেল করে আমি জানি না, তারা কি রিভিউ কাস্টমার পায় কি না, কিন্তু আমরা তো রিভিউ কাস্টমার পাই, এটাই আমাদের প্লাস পয়েন্ট। আমাদের যে কাস্টমার গত বছর এসেছে সেই কাস্টমার এই বছর আছে, সারা বছর আমাদের কাছে কাস্টমার আছে, এটাই আমাদের একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, ওখানে হিমশিম খেতে হচ্ছে কেন? আমরা একটা ড্রেস করতে আমাদের যদি 3,000 টাকা যায়, ওরা কিভাবে আপনার 1,500 টাকা 2,000 টাকা দিয়ে দেয়, আমরা নিজেরা বোধগম্য নই। এটা আমরা অনেক সময় চিন্তা করি কিভাবে দেয় ওরা। তখন ক্রেতারা হয়তো দেখে শুনে নিচ্ছে, ওটা তো ক্রেতাদের উপর আমাদের কিছু বলার নাই। কিন্তু আমরা যারা করছি তাদের অনেক শ্রম, অনেক পরিশ্রম আমাদের এখানে দিতে হচ্ছে। সেই হিসাবে আমাদের পোশাক আমি বলবো অনেক বেশি টেকসই, অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে আমাদের পোশাকের। আমরা সে কনফিডেন্স লেভেল আমাদের অনেক হাই। আমরা আজকে এত বছর সম্মানের সাথে বেঁচে আছি, ইনশাল্লাহ বাকি জীবনও আমরা সম্মানের সাথেই যাব, সেটাই আমাদের কনফিডেন্স। আমরা যদি বলি যে ঢাকার প্রতিষ্ঠানগুলোর সাথে চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো আসলে কতটা প্রতিযোগিতায় টিকছে বা কতটা আসলে আগাতে পারছে, এই জায়গাটা কেমন? আমরা চিটংয়ে যারা আছি, আপনার বেশ কয়েকজন আমরা আছি, আমরা তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা টাকায় কেন, আমরা বাইরের দেশের তো আমাদের কাপড় যায়, সেখানেও কিন্তু আমরা প্রতিযোগিতায় টিকে আছি আমি বলবো। আমাদের ওরকম না যে হিমশিম খেতে হয়, কিন্তু আমরা তো দাঁড়িয়েছি, আমরা হিমশিমকে হুচুটকে পড়ে থাকিনি, আমরা কিন্তু প্রচেষ্টা করে আবার দাঁড়িয়ে যাচ্ছি। তো আমরা চাচ্ছি তাদের সাথে আমাদের জায়গাটা ওখানে করে নিতে, আমরা চাচ্ছি তাদের সাথে তাল মিলিয়ে আমরা যেন টিকে থাকি, সে প্রচেষ্টা তো আমাদের আছে। যদি আপনাদের এই চট্টগ্রামে যদি এই সেক্টরটার কথা আমি বলি, যে আমরা একটা সময় দেখেছি যে অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, বিশেষ করে ফ্যাশনের এই পুরো সেক্টরটাতে, কিন্তু ধীরে ধীরে দেখলাম অনেকগুলো প্রতিষ্ঠান হারিয়ে গেছে বা ধীরে অনেক প্রতিষ্ঠান কমে গেছে। কোন কোন জায়গায় আসলে সমস্যা, কেন কমে যাচ্ছে, বা এই সেক্টরটা আসলে ঠিকভাবে দাঁড়াতে পারছে কিনা? না, শিল্প খাতটা তো আমাদের বাংলাদেশে বলবো, আমি শুধু চট্টগ্রামকে কেন্দ্র করে নয়, আমাদের পোশাক শিল্পটা তো আমাদের বাংলাদেশ, পুরো বাংলাদেশে অনেক বড় একটা খাত। এটা দেশ ছাড়িয়ে আমরা বিদেশেও কিন্তু জায়গা করে নিয়েছি। আপনি গার্মেন্টস সেক্টরটা দেখেন, বিশাল আমাদের সেখানে। সেই পোশাক শিল্পে আমি বলবো আমাদের জায়গাটা অনেক বেশি শক্ত আছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাকচুয়ালি অতি সত্য একটা প্রশ্ন। যারা কালের স্রোতে আসছে তারা কিন্তু বেশিই চলে গেছে। এই 2-1 মাসের জন্য ব্যবসা করেছে, তারা তো ব্যবসা সম্পর্কে ধারণাই নাই তাদের। আমি একজন ব্যবসায়ী হতে হলে আমার কি কি ধারণা লাগবে, আমার একটা কাপড় তৈরি করতে গেলে আমার তো প্রাথমিক ধারণাটুকু থাকতে হবে। সেই ধারণাটুকু নিয়ে যদি আমি ব্যবসায়ী পদার্পণ না করি, তাহলে তো আমি বেঁচে যাব, আমি হারিয়ে যাব। সেইভাবে হারিয়ে গিয়েছে। আর বিশেষ করে করোনা কালটা অনেক বেশি এফেক্ট করেছে। করোনার সময় মানুষ সত্যিকার অর্থে অনেক ব্যবসায়ী কিন্তু হারিয়ে গেছে, তলিয়ে গেছে। আমরাও তো অনেক কষ্ট করে বেঁচে আছি করোনার পর থেকে, কারণ আমাদের যে একটা দশ নেমেছে করোনার সময়, অনেক অনেক বলবো অনেক স্টাফরা কিন্তু তাদের চাকরি হারিয়েছে। অনেক যারা আপনার মজুত করে, যারা আপনার হোলসেলে দেয় তারাও হারিয়ে গিয়েছে। আর যারা সাপ্লাই করে তারাও, কারণ ওই যে বাজারে যে কাপড়গুলো ছিল তার টাকা তার তুলতেও পারে নাই। তাদের অনেকে এখানে মারাও গিয়েছে, অনেকেই টাকার জন্য ব্যবসায়ী আর রান করতে পারে না এটাকে। কিন্তু আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে অল্প পুঁজি দিয়ে যে ব্যবসা করে সেটা কষ্ট করে করতে হয়। অধিক পুঁজির জন্য তো আপনার একটা ব্যাংকের লোন লাগে, একটু কারো সহযোগিতা লাগে। এগুলো সব জেনে শুনে যদি একজন ব্যবসায়ী যদি ব্যবসায়ী ধারণাটুকু নিয়ে যদি ব্যবসায়ী ঢুকে, তাহলে আমার মনে হয় কষ্টের মধ্যেও টিকে থাকতে পারবে। আর যারা সাময়িক অল্প সময়ের জন্য অনেকে আছে এটা আমার শখের বসে ব্যবসা করতে আসে, শখের বসে তো ব্যবসা টিকে থাকতে পারে না। ব্যবসায়ীকে একজন ব্যবসায়ীর চিন্তা ধারণা নিয়ে একটা নিয়ম কানুন কাঠামোর মধ্যে ফেলেই ব্যবসা করতে হবে, তাহলে সে টিকে থাকবে। অল্প দুই একজনের জন্য তো ব্যবসা হয় না অ্যাকচুয়ালি। এই যে অনেকে কালের স্রোতে বেসে গেছে, সেটাই। নিশ্চয়ই আমরাও চাই যে এই শিল্পের আরো বিকাশ হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, চ্যানেল 24-কে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক বেশি শুভকামনা। সবার জন্য থাকলো রমজান মুবারক এবং ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।